আসসালামু আলাইকুম, আমি চলে আসছি তোমাদের আয়শা আপু এবং আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির একটা গাইডলাইন দিব এবং ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ। ও মাই গড, এখানে একটা ছোট বাচ্চা আছে। হ্যালো গাইস, প্লিজ আপনারা দেখেন। এই যে আপনারা এতদিন আমাকে দেখেছেন, দেখেন আমার একটা ছোট্ট বেবি আছে, কিন্তু এর নাম আলিশা এবং সে, আমি ভিডিও বানাচ্ছি, সে ভীষণ আগ্রহী, আপনাদেরকে দেখতে চায়। তো যাই হোক, ঠিক আছে আলিশা, তাহলে আপনি যান, আমি এখন একটু ক্লাস নিই। ওকে, ঠিক আছে। ওকে, যা বলছিলাম যে আমি আজকে তোমাদের যে ছোট্ট একটা গাইডলাইন দিব, এটা থেকে পড়লে ইনশাআল্লাহ তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে 15টা এমসিকিউ 5 মিনিটের মধ্যে দিয়ে দিবা। আসলে আমি কি করছিলাম জানো, এমসিকিউ এর উপর একটা সুন্দর শর্ট শর্ট ওয়ান শর্ট ভিডিও বানাইছিলাম, বোটানির এবং জুলজির উপর দুইটা। বাট এটা যখন আমি শুট করলাম, দেখবো লং টাইমের একটা ভিডিও হয়ে যাচ্ছিল এবং আমি ভাবলাম যে হয়তো এত অল্প সময়ের মধ্যে তোমরা ভিডিওটা দেখতে চাইবা না, তাই আমি এখন ছোট্ট একটা আউটলাইন দিব তোমাদের, যে এই আউটলাইনটা ফলো করলে ইনশাআল্লাহ তোমরা যত প্রকার এমসিকিউ আসুক না কেন তুমি কমন পেয়ে যাবা। তাহলে পরীক্ষাতে যাওয়ার আগে, মানে আজকে থেকেই তুমি কিন্তু এটা একটু ফলো করো এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি অবশ্যই এই টপিকগুলো পড়ে যাবা। প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, সেখান থেকে যে প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটিতে খুবই বেশি আসে, বুঝছো, খুব বেশি আসে এবং বারবার আসে। সিলোম প্রতিসাম্যতা, সিলোম, ঠিক আছে, সিলোমের উপর থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, যে কোনটিতে সিলোসিলোমেট দেখা যায়, কোনটি অ্যাসিলোমেট, কোনটি তারপর কোন পর্বের প্রাণী, এগুলো প্রতিসাম্যতা এটা অনেক বেশি আসে, কোনটা অরীয় কোনটা দ্বিপার্শ্বীয়, মানে প্রতিসাম্যতা থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, প্রতিসাম্যতা থেকে খুবই ইম্পর্টেন্ট পড়া লাগবে। সংগঠন ক্রমমাত্রা থেকে আসতে পারে, যে কোনটিতে টিস্যু সংগঠন ক্রমমাত্রা দেখা যায়, কোনটিতে প্রথম অঙ্গ সংগঠন ক্রমমাত্রা দেখা যায়, এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। ভ্রূণ স্তর থেকে কোনটা ডিপ্লোব্লাস্টিকের স্তর বা কোনটা ট্রিপ্লোব্লাস্টিকের স্তর, বা কোন প্রাণীটি ডিপ্লোব্লাস্টিক, কোন প্রাণীটি ট্রিপ্লোব্লাস্টিক, এগুলো। আর পর্ব থেকে কিন্তু তো জানোই, পর্ব থেকে কোনটি কোন পর্বের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, কোয়ানোসাইট কোন পর্বের বৈশিষ্ট্য, তারপর তোমার হচ্ছে লোয়া লোয়া দ্বারা কোথায়, লোয়া লোয়া কোথায় আক্রমণ করে, বা আমাশয় রোগের জন্য দায়ী কোনটি কোন পর্বের প্রাণী বা কোন প্রাণী, অথবা দেখা যাচ্ছে যে তোমার শামুক জ্বরের জন্য দায়ী কোন পর্বের প্রাণী, বা এরকম ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন। গোদ্রকের জন্য দায়ী কোন পর্বের প্রাণী, অথবা কেঁচোর বৈজ্ঞানিক নাম, চোখের বৈজ্ঞানিক নাম, মানে এগুলো এগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং বিভিন্ন ক্লাসের যে বৈশিষ্ট্য, ক্লাসের 7টা ক্লাস আছে না, 7টা ক্লাস কিন্তু তছনছ করে ফেলতে হবে। কোনটি হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, তারপরে হচ্ছে কোনটি কোন ক্লাসের প্রাণী, কোনটির আইসের বৈশিষ্ট্য, মাছের মধ্যে যে আইস আছে, এখানে যে আইস আছে মাছের ক্ষেত্রে, যে আইস গুলো আছে, বা হাঙ্গরের কি ধরনের আইস, এগুলো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে যাবা। হাইডার ক্ষেত্রে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, এবং এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। নিচের কোনটা এপিডার্মিসের কোষ, নিচের কোনটা গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এপিডার্মিসের কোষ কয়টা, গ্যাস্ট্রোডার্মিসের কোষ কয়টা, বা হাইড্রা কেন হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা বেশি হাইড্রার, কোন কোষটি সমস্ত কোষ নষ্ট হয়ে যাওয়ার পর কোন কোষটি নতুন কোষে পরিণত হয়, বা কোন কোষটি রিজেনারেশন ক্ষমতা অনেক বেশি, মানে এগুলো ডিটেইলটা পড়তে হবে। মেসোগ্লিয়ার বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা পড়বো যে মেসোগ্লিয়া কোথায় বেশি থাকে কোথায় কম থাকে, বা মেসোগ্লিয়ার কাজ কি। হাইড্রার প্রজাতির ক্ষেত্রে তুমি ছোট্ট করে যেটা পড়বা সেটা হচ্ছে কয় ধরনের প্রজাতি আছে, কোন প্রজাতির বর্ণ কেমন, কোন প্রজাতি কোথায় দেখতে পাওয়া যায়, এবং কোন প্রজাতিতে কতটি করে কর্ষিকা থাকে, কতটি করে কর্ষিকা। প্রজননটা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, বারবার এখান থেকে প্রশ্ন আসছে। এবং প্রজনন থেকে কোনটা কি ধরনের প্রজনন, কোনটা প্রধান প্রজনন, হ্যাঁ, মুকুলোদ্গমটা কিভাবে হয়, কেন হয়, তারপরে যৌন প্রজননটা থেকে তোমরা একটু প্রশ্ন পড়বা। মিথজীবিতার ক্ষেত্রে বুঝতে পারছো যে হাইড্রা কিভাবে উপকৃত হয়, বা শৈবাল কিভাবে উপকৃত হয়, এই পয়েন্টগুলো। এবং চলন থেকে কোনটা দ্রুত চলন, কোনটা সাধারণ এবং দ্রুত চলন, কোনটা লম্বা দূরত্ব অতিক্রমের চলন, বা কোনটা ডিগবাজি দেয়, কোনটা হামাগুড়ি দেয়, কোনটি আরোহণ করে অবরোহণ, কোনটি কোনটি সাপের মতন চলন, এই অ্যামিবার মতন চলন কোনটা, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে। ঘাস ফড়িং থেকে পৌষ্টিক নালী, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাহ্যিক গঠন অনেক বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। পৌষ্টিক নালীর মধ্যে কোনটা অগ্রপৌষ্টিক নালীর অংশ, কোনটা মধ্য পৌষ্টিক নালীর অংশ, কোনটা পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ, কোথায় কোন এনজাইম থাকে, কি কাজ করে, বাহ্যিক গঠনের মধ্যে তোমার মস্তক, বক্ষ, উদর, এগুলো একেবারে সুন্দর করে ডিটেলটা পড়ে ফেলতে হবে। মস্তকের গঠন, মস্তকের গঠনের ক্ষেত্রে কোনটাকে আমরা ভার্টেক্স বলি, কোনটাকে জেনা, কোনটাকে ক্লাইপিয়াস, কোনটাকে ফ্রন্স, এই অংশগুলো পড়ে ফেলতে হবে। ওকে, রক্ত সংবহন তন্ত্র,
হিমোসিল, তারপর হচ্ছে হিমোলিম সম্পর্কে, হৃদযন্ত্র সম্পর্কে, হৃদযন্ত্রে কতটি অ্যালারি পেশি আছে বা কত জোড়া, তারপর তোমার হচ্ছে কত প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্র, হৃদযন্ত্রটা কেমন, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো। শ্বসনতন্ত্র থেকে তোমার শ্বসনতন্ত্রের যে অঙ্গগুলো আছে, এখানে স্পাইরাকালটা হচ্ছে তোমার 10 জোড়া, বাকি সবগুলো ট্রাকিয়া, ট্রাকিওল, হ্যাঁ, এগুলো বায়ুথলি, এগুলো সবই অসংখ্য এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য, প্রত্যেকটার কাজ। প্রতিবিম্ব থেকে ডিটেলটা পড়ে ফেলতে হবে। প্রতিবিম্বটা হচ্ছে কয় ধরনের, কি কি হয়, দিনের বেলায় কি ধরনের প্রতিবিম্ব বা উজ্জ্বল আলোতে কি ধরনের প্রতিবিম্ব, রাতের বেলা কি ধরনের প্রতিবিম্ব বা আলো কম থাকলে কি ধরনের প্রতিবিম্ব। ওমাটিডিয়ামের গঠনে যে 10টা পয়েন্ট দেওয়া আছে, কর্নিয়া থেকে শুরু করে কর্নিয়াম, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, এগুলো সুন্দর করে পড়ে ফেলবা। কোনটির কাজ কি, এখান থেকে কাজ পড়তে হবে। আর মালপিজিয়ান নালিকার গঠন, মালপিজিয়ান নালিকাটা কেমন, মালপিজিয়ান নালিকাটা কি ধরনের কাজ করে। নিম্ফ, নিম্ফ, নিম্ফ সম্পর্কে একটু ছোট করে পড়ে ফেলতে হবে এবং এখানে বিভিন্ন হরমোন, হরমোন এবং মোল্টিং, মোল্টিং, মোল্টিংটা কয়বার হয়, সবসময় পড়বা 5 বার মোল্টিং হয়। মোল্টিং কেন হয়, কোন হরমোনের প্রভাবে হয়। রুই মাছ থেকে বাহ্যিক গঠনটা ইম্পর্টেন্ট। বাহ্যিক গঠনের ক্ষেত্রে তোমার আমরা এখানে তোমার পাখনা সম্পর্কে একেবারে ডিটেল পড়বো। কোনটা জোর পাখনা, কোনটা বিজোড় পাখনা, কোনটা ভাসিয়ে রাখতে হেল্প করে, কোনটা সাঁতার কাটতে হেল্প করে, কোনটা ঘুরে যেতে হেল্প করে, এই জিনিসগুলো। হ্যাঁ, আইস সম্পর্কে ডিটেলটা পড়তে হবে। আইসের কখন বৃদ্ধি হয়, আইস কেমন কালারের হয়, আইসের সার্কেল কি, আইসের ফোকাস কি, তারপর কোন ঋতুতে আইসের বৃদ্ধি হয়, এগুলো পড়তে হবে। হৃদপিণ্ড থেকে তোমার একেবারে তোমার হৃদপিণ্ডে রুই মাছের যে তোমার অ্যাট্রিয়াম একটা, একটা ভেন্ট্রিকল, একটা সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ আছে, তারপর এখানে বালবাস আর্টারিওসাস আছে, এই জিনিসগুলো। এবং কপাটিকা, যে 3টা কপাটিকা আছে, নাম পড়বা, কোন কপাটিকা কোনটির সাথে কোনটিকে যুক্ত করে, রক্ত সংবহন করে, এই বিষয়গুলো। বিভিন্ন ধমনীর ক্ষেত্রে এটা কিন্তু দেখা গেছে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইলিয়াক ধমনী কোথায় রক্ত সংবহন করে, তারপর তোমার হচ্ছে সাবক্লাভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, তারপরে হচ্ছে তোমার সিলিয়াকো মেসেন্টারিক ধমনী কোথায় রক্ত সংবহন করে, মানে এটা ডিটেলটা পড়বা। আর বায়ুথলি থেকে বায়ুথলির গঠনটা তোমরা পড়ে ফেলবা। আর সেই সাথে হচ্ছে কাজ এবং প্রজনন, রুই মাছ কোথায় প্রজনন করে, প্রজনন ক্ষেত্রটা কি কি, এই জিনিসগুলো পড়তে হবে। 3 নাম্বার চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কোনো কিছু অ্যাকচুয়ালি বাদ দেওয়া যাবে না, কারণ এমসিকিউ তো কোনটা দিয়ে কোনটা দিবে, খুবই ইম্পর্টেন্ট। মানুষের পৌষ্টিক তন্ত্র একেবারে তছনছ করে ফেলতে হবে, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি সবকিছু সম্পর্কে পড়তে হবে। পাকস্থলীতে বিভিন্ন স্তর আছে, 5টা স্তর সম্পর্কে পড়তে হবে, কোনটা স্তরে কি পাওয়া যায়, কোন স্তরে পেশি কেমন, এবং হরমোন বা এনজাইমের কাজ। ক্ষুদ্রান্ত থেকেও বিভিন্ন স্তর পড়ে ফেলতে হবে, ক্ষুদ্রান্তের গঠন পড়ে ফেলতে হবে, ক্ষুদ্রান্তে কি কি এনজাইম থাকে সবকিছু পড়ে ফেলতে হবে, এনজাইম গুলো কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয়। পাকস্থলীতেও এনজাইম পড়তে হবে, কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয়। দাঁত থেকে কিন্তু ভালো করে পড়বা, দাঁতের ফর্মুলাটা পড়ে ফেলবা, একজন মায়ের সাথে ছোট বাচ্চার দাঁতের ফর্মুলা কেমন পার্থক্য হয়, এগুলো পড়ে ফেলতে হবে। দাঁতের গঠনটা পড়ে ফেলবা, দাঁতের গঠনে তোমার কোনটি সিমেন্ট, কোনটি হচ্ছে ডেন্টিন, কোনটি এনামেল, কোনটি পাল্প, হ্যাঁ, এগুলো ডিটেলটা পড়তে হবে। লালা গ্রন্থি, কয় জোড়া লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থির নাম পড়ে ফেলতে হবে, লালা গ্রন্থির অবস্থান পড়ে ফেলবা এবং লালা গ্রন্থির কাজ পড়ে ফেলবা। কাজ। যকৃৎ, যকৃতের সম্পর্কে ডিটেল, যকৃতের গঠন পড়তে হবে এবং যকৃতে কিন্তু 2 ধরনের কাজ হয়, বিপাকীয় কাজ হয় এবং তোমার সঞ্চয়ী কাজ হয়। কি কি বিপাকীয় যকৃত হয়, এগুলো খুবই সুন্দর করে পড়ে ফেলতে হবে। গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, অনেকগুলো প্রক্রিয়া আছে, সবগুলো পড়তে হবে। কি কি সঞ্চয় করে সেগুলো পড়ে ফেলতে হবে। অগ্নাশয়কে কি গ্রন্থি বলা হচ্ছে, মিশ্র গ্রন্থি, এবং অগ্নাশয় 2টা পার্ট আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং তোমার হচ্ছে লোবিউল। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স লোবিউল কে কি কাজ করে, বা এখানে 4 ধরনের কোষ আছে, আলফা বিটা গামা ডেল্টা, কে কি কাজ করে, কোনটি ইনসুলিন ক্ষরণ করে, কোনটি গ্লুকাগন ক্ষরণ করে, সবকিছু পড়ে ফেলতে হবে। পরিপাকে বিভিন্ন এনজাইম এবং হরমোনের নাম পড়ে ফেলতে হবে, ডিটেলটা কোন হরমোন কোন অঙ্গ থেকে ক্ষরিত হচ্ছে, কোন এনজাইম সক্রিয় অবস্থায় ক্ষরিত হচ্ছে, কোনটা নিষ্ক্রিয়, কোনটা আমিষকে ভাঙে, কোনটা লিপিডকে ভাঙে, কোনটা প্রোটিনকে ভাঙে, ডিটেল পড়ে ফেলতে হবে। রক্ত এবং সঞ্চালন, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ভালো করে পড়ে ফেলতে হবে। এখান থেকে তোমার রক্ত রস, রক্ত রসের তোমার
উপাদানগুলো তুমি পড়ে ফেলবা এবং সেই সাথে রক্তরসের কাজ করবা। রক্তকণিকাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং 3 ধরনের রক্তকণিকা, কোন প্রক্রিয়া তৈরি হচ্ছে, আয়ু কতদিন, কে কোথায় তৈরি হচ্ছে, কোথায় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, কার কি বৈশিষ্ট্য, কোনটাতে নিউক্লিয়াস থাকে, কোনটাতে থাকে না, কোনটির সংখ্যা বেশি, কোনটির সংখ্যা কম, মানে ডিটেলটা পড়তে হবে। লোহিত রক্তকণিকার সংখ্যা কতটি, যেখানে শ্বেত রক্তকণিকার সংখ্যা 1টি, এটা পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এখানে রেশিও হচ্ছে 700:1, বর্তমানে তোমার হচ্ছে 600:1, কোন কোন বই আছে, কোন কোন বই 500:1 আছে। তো এটা পড়ে ফেলতে হবে। রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ফাইব্রিনোজেন কি করে, তারপর তোমার হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন এটা কি করে, ক্যালসিয়াম কি করে, এই বিষয়গুলো পড়তে হবে। ব্লাড ক্লটিং ফ্যাক্টর কোনটা কত নং ফ্যাক্টর, কোনটা কত নং ফ্যাক্টর, ফ্যাক্টর গুলোর নাম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে হবে। 1 নাম্বার ফ্যাক্টরের নাম কি, ফাইব্রিনোজেন, এগুলো মুখস্থ করতে হবে। 1 নাম্বারের নাম কি, হ্যাঁ 2 নাম্বারের নাম কি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার, এগুলো পড়তে হবে। আমাদের হৃৎপিণ্ড সম্পর্কে একেবারে ডিটেল। হৃৎপিণ্ডের পর্দার নাম কি, গঠন কি, কোনটি হচ্ছে ভেতরের প্রকোষ্ঠ, কোনটি বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে, কোনটি ভিতরের স্তর, কোনটি বাহিরের স্তর, টোটালটা। কার্ডিয়াক চক্র, এই কার্ডিয়াক চক্রের একটা সুন্দর হিসাব আছে। হ্যাঁ, কার্ডিয়াক চক্রটা তোমরা সুন্দর করে পড়ে ফেলতে হবে। কার্ডিয়াক চক্রটা হচ্ছে 0.8 সেকেন্ড, তবে এটা কিন্তু হিসাব করে কম বেশি করতে হয়। 75-এ যদি 75 বার হৃদস্পন্দন হতে যদি 60 সেকেন্ড সময় লাগে, তাহলে একবার কত, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম মান আসবে। এখন 75-এর জায়গায় যদি তোমার 80 দেয়, তাহলে কিন্তু এক ধরনের মান আসবে, তাই না? 80 দিলে কিন্তু এক ধরনের মান আসবে। যদি 80 জায়গায় যদি 85 দেয়, তাহলে আরেকটা মান আসবে। 70 জায়গায় যদি 72 দেয়, তাহলে আরেকটা মান আসবে। সো এই মানগুলো একটু সুন্দর করে পড়ে ফেলতে হবে। পেসমেকার, আমাদের পেসমেকারের গঠন কি, আসল পেসমেকারটা কোথায় অবস্থিত, পেসমেকারে কি কি থাকে, কোনটি কি ধাতু দিয়ে গঠিত, সবকিছু। এবং ফিনিশিং এ হচ্ছে হৃদরোগ, হৃদরোগ হলে কি কি ধরনের হৃদরোগ আছে, কোনটির কি লক্ষণ, এবং মানে শনাক্তকরণের জন্য কি কি টেস্ট করা হয়, এই বিষয়গুলো পড়তে হবে। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। শ্বসন ও শ্বাসক্রিয়া খুব বেশি ইম্পর্টেন্ট না, শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশের নাম পড়তে হবে। হ্যাঁ, নাম পড়তে হবে এবং সেই সাথে তোমাকে কি পড়তে হবে, কাজ পড়তে হবে। নাম এবং কাজটা সুন্দর করে ঝালাই করে ফেলবা। অ্যালভিওলাস থেকে এটার গঠন পড়ে ফেলতে হবে এবং অ্যালভিওলাসে দেখো যে কাজ আছে, এই কাজটাও সুন্দর করে পড়তে হবে, গঠন এবং কাজ। শ্বসন প্রক্রিয়াতে আমরা চলে আসি। শ্বসন প্রক্রিয়া থেকে প্রশ্বাসের সময় কি হয়, মানে প্রশ্বাসের সময় বক্ষগহ্বর আয়তন বাড়ে না কমে, ফুসফুসের আয়তন বাড়ে না কমে, ইন্টারকোস্টাল পেশির কি হয় এবং ডায়াফ্রাম কি হয়, এই বৈশিষ্ট্যগুলো আসবে। এবং প্রশ্বাস নিঃশ্বাসের সাথে জড়িত দুইটা পেশি হচ্ছে ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম। বিভিন্ন রোগ পড়বা, কোন রোগের লক্ষণ কি, কোন রোগ কোন কারণে হয়, কি কারণে হয়। চলন এবং অঙ্গ চলনা চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে আমাদের অস্থির সংখ্যা, আমাদের জন্মের সময় কতটি অস্থি থাকে এবং আমরা ম্যাচিউর হয়ে গেলে, অ্যাডাল্ট হয়ে গেলে আমাদের অস্থির সংখ্যা কতটি হয়, এটা ডিটেল পড়তে হবে। আমাদের করটির অস্থির সংখ্যা কতটি, বক্ষপিঞ্জরে কতটি, কশেরুকার কতটি, আমাদের মানে উপাঙ্গীয় কতটি, অক্ষীয় কতটি, ডিটেল আমাদের শ্রোণী অস্থি চক্র কতটি, আমাদের টার্সাস কতটি, আমাদের কার্পাল কতটি, মেটাকার্পাল কতটি, মেটাটার্সাস কতটি, মানে টোটালটা পড়ে ফেলতে হবে। মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম কি, কোনটা দেখতে কেমন, করটিকার অস্থিগুলোর নাম কি, দেখতে কেমন, কানে কোন অস্থিগুলো পাওয়া যায়, একদম ডিটেল পড়তে হবে। এবং অস্থির সেই সাথে অস্থির গঠন পড়তে হবে। নিরেট অস্থির গঠন, নিরেট অস্থির গঠনে তুমি কি পাচ্ছ, হ্যাবাসিয়ান তন্ত্র, ল্যাকুনা, তারপর এটা দেখতে অনেকটা জালের মতন, মাকড়সা জালের মতন পড়তে হবে। পোষ্যকা সম্পর্কে তুমি ছোট্ট করে পড়ে ফেলবা। পোষ্যকা কত জোড়া আছে, কতটিকে আসল বলা হয়, কতটিকে নকল বলা হয়, কোনটিকে ভাসমান বলা হয়, পোষ্যকার গঠনে তুমি কি কি অংশ দেখতে পাবা। কশেরুকার ক্ষেত্রে কোনটি তোমার হচ্ছে গ্রীবাদেশীয়, কোনটা সার্ভাইকাল, কোনটা লাম্বার, মানে কোনটা ককিক্স, মানে এই সবগুলো পড়ে ফেলতে হবে। এবং পেশি থেকে কোনটা সবচেয়ে ছোট পেশি, কোনটা সবচেয়ে বড় পেশি এবং কোনটা দীর্ঘ পেশি, তিনটা তথ্য পড়ার পর টোটাল পেশির সংখ্যা কতটি পড়তে হবে, হৃদপেশির বৈশিষ্ট্য, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য, কাজ এবং কে কোথায় অবস্থান করছে। এবং তার সাথে
তোমার বাইসেপস ট্রাইসেপস সম্পর্কে একটু পড়তে হবে, ফ্লেক্সর কি, এক্সটেন্সর কি, তারপর অ্যাডাক্টর অ্যাবডাক্টর, ঠিক আছে, এই বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে উদাহরণ সহ। ফিনিশিং হচ্ছে আমাদের জুলজি জিনতত্ত্ব এবং বিবর্তনে কি কি আছে দেখো। জিনতত্ত্বে ব্যবহৃত বিভিন্ন শব্দ, এখানে বেশ কিছু শব্দ আছে, দেখো 15টার মতন শব্দ আছে, যেমন ফ্যাক্টর, অ্যালিল বা অ্যালিল মর্ফ, ফিনোটাইপ, জিনোটাইপ, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, মোনোহ্যাবিট ক্রস, ডাইহ্যাবিট ক্রস, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, প্যারেন্ট, তারপর হচ্ছে F1, জিনোম, এই সবগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে। কোনটাতে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কেমন, দ্বিতীয় সূত্রের অনুপাত কেমন, প্রথম সূত্রের F1 এ কতটুকু রেশিও, F2 তে কি হয়, তারপর ব্যতিক্রম কি কি, এগুলো কিন্তু সব পড়তে হবে। প্রথম সূত্রের আর কি কি নাম আছে, দ্বিতীয় সূত্রের আর কি কি নাম আছে, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি, কোন ব্যতিক্রমে অনুপাত কত, মানে এগুলো খুবই ভালো করে পড়তে হবে, ঠিক আছে, এগুলো কিছু বাদ দেওয়া যাবে না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আই এম সো সরি, আমি বিশ্বাস করো সুন্দরভাবে তোমাদের জন্য স্লাইড তৈরি করেছিলাম 3টা রাত জেগে, কিন্তু আমি অসুস্থ হয়ে যাওয়ার ফলে আমি ভিডিওটা তৈরি করতে পারি, এবং যতটুকু করেছিলাম পরবর্তীতে ভাবলাম যে আসলে তোমরা হয়তো বা দেখার সময় পাবা না, বাট ভিডিওটা করলে এতটা সুন্দর হতো, কেউ যদি দেখতো তাহলে আমার বিশ্বাস যে ওই ক্লাসটা করেই সে পরীক্ষা হলে চলে যেতে পারতো এবং সবগুলো কমন পেতো ইনশাল্লাহ। তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার ভিডিও শুট চলছে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ এবং রাবি নিয়ে দারুণ কাজ করবে, এবং তোমরা আমার সাথে থেকো, এবং ওই ক্লাসগুলো করলে তোমরা আশা করছি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। পলিজিন থেকে আমাদের পড়তে হবে, পলিজিনের ফলে কি কি বৈশিষ্ট্য হয়, বা কি কি পলিজিনের ফলে কি কি বৈশিষ্ট্য প্রকাশ পায়, কাকে বলা হয়, সংজ্ঞা। ব্লাড গ্রুপ যেটা আছে, ব্লাড গ্রুপ থেকে কে সর্বজনীন দাতা, কে সর্বজনীন গ্রহীতা, তারপরে পৃথিবীতে সবচেয়ে কোন ব্লাড গ্রুপের ব্যক্তি বেশি, হ্যাঁ, ব্লাড গ্রুপের ক্ষেত্রে আরএস ফ্যাক্টর কি জিনিস, কে কাকে রক্ত দিতে পারবে, কে কার কাছ থেকে নিতে পারবে, কোন দেশে কোন ধরনের রক্ত গ্রুপ বেশি, এগুলো ভালো করে পড়তে হবে। তার সাথে তোমার বিভিন্ন ডিজিজ আছে, সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, হ্যাঁ, সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এবং তোমার হচ্ছে সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এবং তার সাথে হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার, এটাও একটু পড়ে ফেলবা, হ্যাঁ, এটা পড়ে ফেলবা। আচ্ছা, এবং ফিনিশিং এ দেখো তোমার বিভিন্ন এরা এবং পিরিয়ড দেওয়া আছে, কোনটি কি ধরনের পিরিয়ড, কোনটি এরা, তারপরে কোনটিকে সরীসৃপের যুগ বলা হয়, মানুষের উদ্ভব হয়েছে কখন, কাঁকড়ার উদ্ভব হয়েছে কখন, তারপর তোমার হচ্ছে মানে বিভিন্ন ধরনের ডাইনোসরের উৎপত্তি হয়েছে কখন, পাখির উৎপত্তি হয়েছে কখন, কোন যুগে, এগুলো সুন্দর করে পড়ে ফেলবা। আমার বিশ্বাস যে এগুলো পড়লে তোমার জুলজিতে আর কোনো টেনশন নাই। তাহলে আমরা এখন বুটানিতে দেখি কি কি আছে। দেখো, বোটানি হচ্ছে প্রথম চ্যাপ্টার, কোষ ও কোষের গঠন। তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারের সাথে কোনো আপোষ চলবে না, এটা খুবই ভালো করে পড়তে হবে। আমরা প্রথমে যে জিনিসগুলো পড়বো, বিভিন্ন আবিষ্কার এবং বিজ্ঞানীর নাম, ভালো করে খেয়াল করবা, জুলজিতেও পড়বো, জুলজিতে কিন্তু প্রথমে 2টা পাতা আছে, এখানে বিভিন্ন বিজ্ঞানীর আবিষ্কার এবং নাম দেওয়া আছে, অবভিয়াসলি সেটা পড়ে ফেলবা। বোটানির ক্ষেত্রেও বিভিন্ন আবিষ্কার এবং বিজ্ঞানীর নাম, এটা ভালো করে পড়ে ফেলতে হবে, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছেন, কোন অঙ্গাণু বা কোষ প্রাচীর, তারপর তোমার হচ্ছে কোষ ঝিল্লি, সবকিছু। কোষ প্রাচীর সম্পর্কে ডিটেলটা পড়ে ফেলবা, কোষ প্রাচীরের গঠনে কি কি দেখা যায়, কোন কোন উপাদান, তারপর তোমার হচ্ছে কাঁকড়াতে কি পাওয়া যায়, ছত্রাকে কি পাওয়া যায়, ব্যাকটেরিয়াতে কি পাওয়া যায়, মানে বিভিন্ন ধরনের উপাদান, সরি কাঁকড়াতে না সরি, মানে কাইটিন কাঁকড়াতে পাওয়া যায়, তো সেটা বলতে গিয়ে বলছে কাঁকড়াতে তো কোষ প্রাচীর পাওয়া যাবে না, তো এইগুলো ভালো করে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেলটা, কি কি মডেল আছে, কোন কোন বিজ্ঞানী দিয়েছেন, সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোনটা, এটা কিন্তু ভালো করে পড়ে ফেলবা। আর ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড যে মোজাইক মডেলটা আছে এটা সম্পর্কে ডিটেলটা পড়ে ফেলবা, ফ্লুইড মোজাইক মডেলে কি কি থাকে, হ্যাঁ, এবং এখানে কি কি উপাদান পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, এগুলো ডিটেলটা, ক্রোমোজোম, এগুলো গঠন করলেই তুমি ইনশাল্লাহ প্রশ্ন পেয়ে যাবা, গঠন থেকে প্রশ্ন আসে সচরাচর। ক্রোমোজোমের সংখ্যা, কোথায় কোন ক্রোমোজোম থাকে, মানুষে কত, গিনিপিগে কত, মাছিতে কত, তেলাপোকাতে কত, হাইডাতে কত, তারপর তোমার হচ্ছে সিল্ক, রেশম, মথ কত, মানে বুঝতে পারছো, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার আলুতে কত, আলুর সাথে তোমার টমেটোতে কত, তামাকে কত, পাটে কত, এগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। নিউক্লিক অ্যাসিড থেকে কোনো কথা হবে না, নিউক্লিক অ্যাসিড থেকে একেবারে ডিটেল, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, হ্যাঁ, পেন্টোজ সুগার, সবকিছু পড়ে ফেলতে হবে। ডিএনএ গঠনে কি কি দেখতে পাওয়া যায়, আরএনএ গঠনে কি কি দেখতে পাওয়া যায়, তারপর তোমার হচ্ছে
রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনে কি কি এনজাইম ব্যবহৃত হয়, জিনোম 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 সম্পর্কে একটু ভালো করে পড়ে ফেলতে হবে। কোথায় কত জোড়া জিনোম, মানে কত জোড়া নিউক্লিওটাইড থাকে, মানে টোটাল, হ্যাঁ। এবং শেষ হচ্ছে কোডন। কোডনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে স্টার্ট কোডন এবং স্টপ কোডন। তার সাথে দেখবা যে একটা অ্যামাইনো অ্যাসিডের একাধিক কোডন হতে পারে, কোনো কোনো অ্যামাইনো অ্যাসিডের 6টা কোডন আছে, কোনো কোনো অ্যামাইনো অ্যাসিডের 4টা কোডন আছে। এই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, যে কোনটি 4টা কোডন, কোনটি 3টা কোডন, কোনটি 6টা কোডন, এরকম ধরনের প্রশ্ন এখান থেকে কিন্তু চলে আসে। আর তোমার নির্জীব বস্তু, সুস্থ নির্জীব বস্তু, এটাও একটু পড়ে ফেলো। তাহলে আশা করছি এখান থেকে পড়লেই তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। কোষ বিভাজন, কোষ বিভাজনের সময় মাইটোসিসের বিভিন্ন ধাপে, যেমন তোমার 5টা ধাপে তোমার ক্রোমাটিড তৈরি হয় কখন, তারপর তোমার হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে কখন, মেটাকাইনেসিস হয় কখন, কোন দশায়, কোনটি স্বল্পস্থায়ী, কোনটি দীর্ঘস্থায়ী, কোনটিতে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস বিলুপ্ত হয় বা কোথায় আবার আবির্ভাব হয়, জলযোজন হয় কোথায়, জলবিয়োজন হয় কোথায়, হ্যাঁ। কোষ চক্র, কোষ চক্রের তোমার ইন্টারফেজের কয়টা উপদশা আছে, 3টা। তোমার G1S G2 কোনটাতে কি হয়, কি তৈরি হয়, এগুলো পড়তে হবে। ক্রোমোজোমের প্রকারভেদ, এখানে ক্রোমোজোমের যে প্রকারভেদ গুলো আছে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। কোন ক্রোমোজোম তোমার হচ্ছে দেখতে কেমন হবে, কোনটি ভি, কোনটি এল, কোনটি আই, কোনটা জে, এগুলো পড়তে হবে। তারপর অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, তারপর অ্যাসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, এগুলোর উদাহরণ সহকারে পড়তে হবে। হ্যাঁ, আমাদের এক্স ক্রোমোজোম কি ধরনের, আমাদের ওয়াই ক্রোমোজোম কি ধরনের, কোন ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন আছে, কোন ক্রোমোজোমে সবচেয়ে কম জিন আছে, এবং প্রোফেজ 1 এর বিভিন্ন উপপর্যায়, যেমন লেপ্টোটিনে কি হয়, জাইগোটিনে কি হয়, উফ ভীষণ ইম্পর্টেন্ট। ডিপ্লোটিনে কি হয়, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জাইগোটিন এবং প্যাকাইটিন, খুব ভালো করে পড়ে ফেলবা। ক্রসিং ওভার কোথায় হয়, ক্রসিং ওভারে কয়টা বায়োভ্যালেন্ট থাকে, হোমোলোগাস ক্রোমোজোম কি, এই জিনিসগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। ওকে, অণুজীব চ্যাপ্টারটা, এটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার এবং এটা পড়তে গিয়ে অনেকে হতাশ হয়ে যাবে, হতাশার কিছু নেই, পড়তে থাকবে। ভাইরাসের গঠন এবং প্রকারভেদ সম্পর্কে পড়ে ফেলবা, বিভিন্ন প্রকারভেদ দেওয়া আছে, ভাইরাসের গঠনটা পড়তে পারলে অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসে। আবিষ্কার, একটা বড় পাতা আছে, হ্যাঁ, কে কি আবিষ্কার করেন সেটা নিয়ে পড়বা। সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে লাইটিক এবং লাইসোজেনিক চক্র, লাইটিক চক্রের ধাপগুলোতে কি কি হয় না হয়। আর অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাস দিয়ে কি কি রোগ সৃষ্টি হতে পারে এবং ভাইরাসের কি কি উপকারিতা আছে, এই জিনিসগুলো। ব্যাকটেরিয়ার গঠনটা যদি তুমি পড়ো তাহলে ব্যাকটেরিয়ার গঠনে তুমি ফ্লাজেলা পেয়ে যাবা, পিলি পেয়ে যাবা, এগুলোর গঠন এবং এগুলোর কাজ পড়বা। ব্যাকটেরিয়াতে কি কি থাকে, প্লাজমিড থাকে, এই জিনিসগুলো সুন্দর করে পড়বা। কোনটি গ্রাম পজিটিভ, হ্যাঁ, কোনটি গ্রাম পজিটিভ, তারপর কোনটি হচ্ছে গ্রাম নেগেটিভ, এগুলো পড়তে হবে। কোনটি তোমার হচ্ছে মোনোট্রিকাস, এই ধরনের, হ্যাঁ, এক ফ্লাজেলা যুক্ত কোনটা, তারপর তোমার হচ্ছে পেরিট্রিকাস, মোনোট্রিকাস, পেরিট্রিকাস, সেফালোটিকাস, টোফোটিকাস, এই জিনিসগুলো। এবং এখানে তোমার গুরুত্বটা, ব্যাকটেরিয়া দ্বারা কি কি রোগ হতে পারে, অ্যান্টিবায়োটিক কি কি তৈরি করা যেতে পারে, তারপর কৃষি ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে, চা কফি তামাক প্রক্রিয়াকরণে কোনটি ভূমিকা রাখে, পাটের আঁশ থেকে মানে আঁশ ছড়াতে হেল্প করে কোনটি, এগুলো বিভিন্ন ধরনের কাজগুলো তোমার সুন্দর করে ছোট ছোট করে পড়ে ফেলবা। তারপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী। এই টপিকটা পড়তে গিয়ে এটা দেখবা যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নগ্নবীজী আবৃতবীজী সমস্ত বৈশিষ্ট্য তুমি খুব ভালো করে পড়ে ফেলবা, একেবারে A to Z। পৃথিবীতে কোন নগ্নবীজী উদ্ভিদটা সবচেয়ে বড়, কোনটি সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ, কোনটি সবচেয়ে বড় আবৃতবীজী উদ্ভিদ, কোনটি সবচেয়ে বয়স্ক উদ্ভিদ, হ্যাঁ, এগুলো সুন্দর করে পড়তে হবে। অমরা বিন্যাস এবং পুষ্পপত্র বিন্যাস, এটা তো কোনো কথাই নাই, এগুলো হচ্ছে তোমার অনেক বেশি উদাহরণ পড়তে হয়, উদাহরণটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তার সাথে সংজ্ঞাটা পড়বা। ফল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেরি, কোনটা ক্যাপসুল, কোনটা ক্যারিওপসিস, কোনটা লিগিউম, হ্যাঁ, কোনটা ড্রপ, হেসপেরিডিয়াম, মানে অনেকগুলো দেওয়া আছে, সিলিকুয়া, সাইজোকার্ভ, সবকিছু, সরলশীষ, সরল, তারপর কোনটা যৌগিক, কোনটা প্রকৃত অপ্রকৃত, সবকিছু ফল এবং উদাহরণ সহ। এখানে গোত্র থেকে তুমি যে জিনিসটা পড়বা, গোত্র থেকে সেটা হচ্ছে পয়েসি এবং তোমার পয়েসির সাথে সাথে মালভেসি শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য এবং কি কি উদ্ভিদ আছে সেগুলোর অর্থনৈতিক গুরুত্ব পড়তে হবে। এবং এখানে তোমার আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে আদর্শ ফুলের গঠন। হ্যাঁ, একটা আদর্শ ফুলের গঠন, ফুলের গঠন, তুমি ফুলে কি কি অংশ দেখতে পাবা, ফুলে কি কি অংশ দেখতে পাবা।
টিস্যু এবং টিস্যুতন্ত্র, এখানে তোমার ভাজক এবং স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য যদি পড়ো তাহলে তুমি একেবারে সমস্ত এখান থেকে আসা প্রশ্ন পেয়ে যাবা ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে। এবং ভাজক টিস্যুর শ্রেণী বিন্যাস যেটা দেওয়া আছে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কাজ অনুসারে, এই যে তোমার তোমার হচ্ছে বিভাজন তল অনুসারে, এগুলো একেবারে খুঁটিনাটি সব উদাহরণ সহ পড়ে ফেলতে হবে। পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের গঠন পড়বে এবং সেই সাথে কাজ পড়বা। ওকে, পানি পত্ররন্ধ্র এবং উপাঙ্গীয় বৃদ্ধি বলতে, উপবৃদ্ধি বলতে বোঝানো হচ্ছে রোম, হ্যাঁ তোমার ট্রাইকোম যেটাকে বলি, তারপর স্কেল, তারপর থলে, হ্যাঁ বরফ উদ্ভিদ কোনটিকে বলা হয়, তারপরে কোনটিতে বিষাক্ত গ্রন্থি থাকে, রোমের মূলের বৈশিষ্ট্য কি, কাণ্ডের বৈশিষ্ট্য কি, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। জাইলেম ফ্লোয়েমের উপাদানগুলো পড়বা, কোনটি জাইলেমের উপাদান, কোনটি ফ্লোয়েমের উপাদান, কোনটি জীবিত, কোনটা মৃত, এবং সেই সাথে ভাস্কুলার বান্ডলটা কিন্তু কিচ্ছু বাদ দিবে না। ভাস্কুলার বান্ডল সম্পর্কে একেবারে সুন্দরভাবে উদাহরণ পড়বা, কোনটি সংযুক্ত, মুক্ত, কোনটি বদ্ধ, কোনটি সমদ্বিপার্শ্বীয়, কোনটি অরিয়, হেট্রোসেন্ট্রিক কোথায় পাওয়া যায়, লেপ্টোসেন্ট্রিক কোথায় পাওয়া যায়, উদ্ভিদ শারীর তত্ত্ব, এখান থেকে আমরা ম্যাক্রো মাইক্রো এলিমেন্ট পড়বো। 17টি উপাদান আছে যেগুলোকে আমরা ম্যাক্রো মাইক্রো বলি, এগুলো সুন্দর করে লিস্টটা পড়ে ফেলবা। উপকারী কিছু মৌল থাকে, তারা কে কি করে, খনিজ লবণ পরিশোষণের বিভিন্ন মতবাদ আছে, কোন মতবাদে কি ব্যবহার করা হয়ে থাকে, সালোক সংশ্লেষণ থেকে একবার ডিটেলটা পড়তে হবে, অন্ধকার পর্যায়ে, আলোক পর্যায়ে, তারপর কি কি রঞ্জক ব্যবহৃত হয়, কোনটি হচ্ছে সহযোগী পিগমেন্ট, কোনটি প্রধান পিগমেন্ট, তারপর ক্লোরোফিল এ এর ফর্মুলা, বি এর ফর্মুলা, তারপর ক্যারোটিনের ফর্মুলা, জ্যান্থোফিলের ফর্মুলা, হ্যাঁ এগুলো পড়বা। তারপরে অন্ধকার পর্যায়ে C3 C4, এখানে কি কি হয়, কোনটি প্রথম স্থায়ী পদার্থ, তারপর হচ্ছে কোনটি উৎপাদন হয়, কোন এনজাইম কোনটিতে কাজে লাগে, মানে এগুলো সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। শ্বসনের ক্ষেত্রেও কিন্তু অবভিয়াসলি একই, বিভিন্ন স্টেপে ব্যবহৃত যে এনজাইম গুলো থাকে, এনজাইম গুলোর নাম পড়ে ফেলতে হবে। তারপর তোমার দুইটারই অপটিমাম টেম্পারেচার কত, ঠিক আছে, শ্বসনের জন্য কোন পাতায় বেশি হয়, সালোক সংশ্লেষণ কোন পাতায় বেশি হয়, গুরুত্ব এবং শ্বসনিক হার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন তোমার গ্লুকোজের শ্বসনিক হার কত, লিপিডের কত, প্রোটিনের কত, জৈব অ্যাসিডের কত, এগুলো পড়তে হবে। ফিনিশিং আমাদের টাচ জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি থেকে আমাদের টিস্যু কালচার। টিস্যু কালচার আসলে তুমি কেন করবে, এটার উদ্দেশ্য কি, এটা সুবিধা অসুবিধা, এটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, দেখবা যে 16টা বা 17টা লিস্ট আছে, নাম আছে, নামগুলো পড়ে ফেলবা। কারণ টিস্যু কালচারের সাথে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি উল্টাপাল্টা করে ফেলতে পারো। এবং টিস্যু কালচার তুমি কি ইউজ করবা, কোন অংশটা ইউজ করবা, কোনটি করবো না, তারপর অটোক্লেভে টেম্পারেচার কত, প্রেসার কত, সময় কত সময় দিবা, ক্যালাস কি, এক্সপ্ল্যান্ট কি, অনুচারা কি, মাইক্রো প্রোপাগেশন কি, ইনভিট্রো কি, ইনভিভো কি, কে আবিষ্কার করেন, কে প্রথম নামকরণ করেন। তারপর টিস্যু কালচারের ক্ষেত্রে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে বায়োটেকনোলজির প্রয়োগ। তোমার হচ্ছে ব্লু বায়োটেকনোলজি, গ্রিন, তারপর হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট, মানে এগুলো আছে, এগুলো সুন্দর করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এখানে বিভিন্ন স্টেপ আছে, সবগুলো স্টেপের নাম পড়বা, কোন স্টেপে কি করা হয়, কি ইউজ করা হয়, এবং এটার হচ্ছে ভূমিকা, গুরুত্ব, প্রয়োগ। ইনসুলিন সম্পর্কে ডিটেলটা পড়বা, ইনসুলিন কোন কোষ তৈরি করে, কিভাবে তৈরি করে, কোন স্টেপের পর কোন স্টেপ হয়, প্রয়োগ, প্রয়োগটার ক্ষেত্রে তোমার এখানে কৃষি ক্ষেত্রে কি করা হয়, চিকিৎসা ক্ষেত্রে কি করা হয়, এগুলো সবকিছু প্রয়োগ দেওয়া আছে। নিফ জিন কি, তারপর সুপার রাইস কি, গোল্ডেন রাইস কি, তারপর তোমার হচ্ছে দ্যুতিময় উদ্ভিদ কিভাবে সৃষ্টি করা হচ্ছে, ট্রান্সজেনিক তোমার কটন কি, বিটি বেগুন কি, কিভাবে তৈরি করা হয়েছে, মানে এগুলো সবকিছু পড়বে। এবং ফিনিশিংটা হচ্ছে জিনোম সিকোয়েন্স, ফিনিশিংটা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং, জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে ছোট করে পড়বা, যে পার্টের জিনোম সিকোয়েন্সিং করে কি দেখতে পেয়েছেন, কত জোড়া বেস পেয়ার থাকে, বা কেমন কি আছে, সবকিছু। প্রয়োগ, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ। তাহলে দেখো এই যে চ্যাপ্টার গুলো বললাম, এই চ্যাপ্টার গুলো থেকে যে অংশগুলো বললাম তুমি একটু পড়ে যাবা, এইগুলো পড়ে গেলে আমার বিশ্বাস তোমার আর কোনো টপিকই মিস হবে না। কিন্তু তুমি যদি এই টপিকগুলো না পড়ো তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে, মিস হয়ে যাবে। আমি জানি যে তুমি এই টপিকগুলো পড়ে যাবে ইনশাল্লাহ, এই ভিডিওটা ফলো করবা, এবং তোমার কি হবে, তোমার ইনশাল্লাহ সবগুলো প্রশ্নই কমন আসবে, এবং তুমি 15টা প্রশ্ন মাত্র 5 মিনিটের মধ্যে দিতে পারবা ইনশাল্লাহ। আমি সামনের ক্লাসে রিটেনটা নিয়ে আসবো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া থাকলো, আল্লাহ হাফেজ।